দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন উত্তরণে। আমি আব্দুল্লাল মামুন আপনাদের সাথে আছি। উত্তরণে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি এবং এ সপ্তাহের আলোচিত বিষয়ের ভেতরে অবশ্যই করোনার ভ্যাকসিন পাওয়া না পাওয়া, এটা নিয়ে নানা রকমের কথা এবং রাজনীতি, এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। এজন্য আজকে আমাদের বিষয়বস্তু সাজিয়েছি ভ্যাকসিন রাজনীতি। আমাদের সাথে অতিথিরা আছেন, চলুন শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন ডক্টর শাফিউন শিমুল, সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব সুভাষ সিংহ রায়। প্রথমে ডক্টর শিমুল, আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে সার্বিকভাবে মহামারী করোনার এই সময়টাতে আসলে বৈশ্বিকভাবে আমরা কোথায় আছি ভ্যাকসিন তৈরি, তার প্রয়োগ, সেটা নিয়ে, এবং তারই সাথে বাংলাদেশের প্রস্তুতিটা বা বাংলাদেশ কোন পথে এগুচ্ছে ভ্যাকসিনকে ঘিরে। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শুরুতে একটু যদি বলি, অনেকগুলো ইন্ডিকেটর আছে বা অনেকগুলা অর্গানাইজেশন আছে যারা ভ্যাকসিন কোন কোন স্টেজে আছে সেইটার একটা বিশ্লেষণ করে। বাট আমি যদি নিউ ইয়র্ক টাইমসে আজকে আমরা যেটা চেক করেছি সেটা দেখেছি প্রায় 84টা ভ্যাকসিন আছে যারা এখন প্রি ক্লিনিক্যাল স্টেজে আছে, অর্থাৎ তারা এখনও হিউম্যান ট্রায়াল শুরু করেনি। আর 20টা আছে তারা ফেজ 3-তে আছে, অর্থাৎ এটা এই স্টেজ পার হওয়া মানে হলো অ্যাপ্রুভাল স্টেজে চলে যাওয়া। এবং আমরা জানি যে 3টা ভ্যাকসিন এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি অ্যাপ্রুভ হয়েছে। অনেকগুলা কান্ট্রির গভর্নমেন্ট তারা ইমার্জেন্সি অ্যাপ্রুভাল যেটা বলে সেটা দিয়েছে, এবং এখনও পর্যন্ত আমার জানা মতে WHO বোধহয় শুধু একটাকেই দিয়েছে। তো এখানে বৈশ্বিক যদি আমরা দেখি, এটা হলো যে হ্যাঁ আমরা একটা ভ্যাকসিন পেয়েছি, এটা হলো যে বলো একটা আশীর্বাদ, যে এটা একটা বলবো যে একটা বড় চাওয়া ছিল বিশ্ববাসীর। কারণ করোনায় আক্রান্ত হয়ে শুধু মানুষ মারা যাচ্ছে তা না, এটা অর্থনীতি থেকে শুরু করে সব কিছুই এফেক্টেড হচ্ছে। তো সেটা আশার বাণী। বাট যেটা হলো যে আমাদের যে ম্যাসিভ স্কেলে ইনফেকশন হয়েছে এবং আমাদের যদি এটা থেকে মুক্তি পেতে চাই, যে স্কেলে আমাদের ভ্যাকসিনটা দেওয়া লাগবে সেটা প্রোডাকশন এখন একটা বড় চ্যালেঞ্জ। আপনি যখন আমাদের বলছেন তার মানে বৈশ্বিকভাবে বলছেন। আমি একটু বৈশ্বিক থেকে বাংলাদেশে আসবো। তো সেই হিসেবে, কারণ এটা যেহেতু গ্লোবাল প্যান্ডেমিক, যেহেতু আমরা গ্লোবালি আমাদের এটা কিউর করতে অথবা আমাদের এটা কন্ট্রোল করতে হবে। তা আমি যদি সেই হিসাবে বলি যে আমাদের প্রোডাকশনটা এনাফ না, যে আমরা আগামী কয়েক মাসের মধ্যে যথেষ্ট লোককে ভ্যাকসিন দিতে পারবো না যাতে আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারি। এবার যদি আমি বাংলাদেশের কনটেক্সটে আমরা আসি, যে বাংলাদেশের যে জিনিসটা আমাদের 2টা সোর্স মেইনলি আমরা চেষ্টা করছি, মূলত কোভ্যাক্স অ্যালায়েন্স যেটা আছে WHO এবং গ্যাভি অ্যালায়েন্সের মাধ্যমে যেটা, এবং আমরা সিরাম ইনস্টিটিউটের সাথে কথা বলেছি। তো 2টা আমরা, এবং মূলত এখানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, বাংলাদেশের কন্টেক্ট যদি চিন্তা করেন, বাকি যে 2টা ভ্যাকসিন আছে স্পেশালি ফাইজারের যেটা, সেটা কিন্তু -70 ডিগ্রিতে স্টোরেজ করতে হয়, যেটা আমাদের এখনকার যে ক্যাপাসিটি সেটা পারমিট করে না। এবং মডার্নারটা বোধ হয় -20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 2টার একটা লজিস্টিক ইস্যু আছে ফার্স্ট। সেকেন্ডলি 2টা কিন্তু এক্সপেন্সিভ কম্পেয়ার টু আপনার যেটা অক্সফোর্ডে, যেটা অক্সফোর্ডের কিন্তু বলেছে ওরা হচ্ছে জাস্ট কস্টিংয়ের প্রাইসে আমাদেরকে দিবে। বাট এই জায়গাটায় আমরা গত কয়েকদিন আপনারা জানেন যে আমরা যেটা দেখছি যে আমরা হয়তো যেটা নিয়ে আজকের আলোচনা, যে আমরা কিছুটা ধোঁয়াশার মধ্যে আছি, যে এক একটা সময় সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের তথ্য পাচ্ছি, একই সাথে ভ্যাকসিনকে যাদের সাথে সিরামের কন্ট্রাক্ট আছে বলে আমরা শুনেছি, তারা আবার আরেক ধরনের কথা বলছে। এই এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা যদি দেখি, ভারতীয় গণমাধ্যমে দেখেছি, অন্যান্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন বক্তব্য দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমার কাছে মানে কনফিউশন তৈরি করেছে। এখন আমাদের ফার্স্ট হার্ডল যেটা ছিল ভ্যাকসিন একটা বের হওয়া ওয়ার্ল্ডে, সেটা আমরা পার করেছি, এখন হলো ভ্যাকসিন হাতে পাওয়া। আচ্ছা, এখানে এই আলোচনাটাকে আপনার কাছ থেকে একটু বুঝে নেবার জন্য, দর্শকদের সুবিধার জন্য, প্রথম হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত যেগুলো প্রমাণিত বা প্রায় প্রমাণিত যে ভ্যাকসিন রয়েছে, তার ভেতরে আমাদের দেশীয় কনটেক্সটে তাপমাত্রা বলেন, অন্যান্য আপনি যে লজিস্টিক্সের কথা বলছেন, অর্থাৎ আমাদের যে প্রায়োগিক সুবিধা আমি যদি বলি একেবারে তৃণমূল পর্যন্ত, সেই জায়গায় আমরা যে ভ্যাকসিনটিকে বেছে নিয়েছি সেটি আমাদের কাছে অপশন ছিল, তাই কি? হ্যাঁ, এটা অবশ্যই ওয়ান অফ দ্যাম। এটা ছাড়াও যেটা আমি দেখেছি, আমার জানার বাইরেও থাকতে পারে, আমি যতটুকু জানি যে জনসনের যে ভ্যাকসিনটা আছে সেটাও হচ্ছে আপনার রেগুলার যে টেম্পারেচার, মানে রেফ্রিজারেটর যেই টেম্পারেচার সেটাতে রাখলেও কিন্তু এটা মানে এটা অ্যাক্টিভ থাকে, এবং যার ফলে এটা আমাদের ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু খুবই কনভিনিয়েন্ট। আপনি জানেন হয়তো WHO একটা স্টাডিতে আছে ভ্যাকসিনের কিন্তু অ্যারাউন্ড 50%, ওদের এস্টিমেট আছে অনেক দেশে অ্যারাউন্ড 50% কিন্তু নষ্ট হয় হচ্ছে আপনার
ঠিক মতো প্রিজার্ভ করা, এই যে টেম্পারেচার মেনটেন করতে না পারার কারণে। সো এটাও কিন্তু বড় চ্যালেঞ্জ। ভ্যাকসিন পাওয়াটাই যেখানে আমাদের এখন বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে, এখন পরের স্টেজে আরো অনেক চ্যালেঞ্জ আছে। জি, আমরা একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই সবই সুসংবাদ, অবশ্যই আশাবাদী আমরা এই 2021 সালে, কিন্তু এই ভ্যাকসিনগুলোর কোনোটি বাংলাদেশে তো ট্রায়াল বা টেস্ট তো হয়নি। তো সেই ব্যাপারটাতে আমরা কিভাবে নিশ্চিত হচ্ছি যে জনস্বাস্থ্যের জায়গা থেকে এই বিষয়টিকে কিভাবে আমরা মানে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে আমরা নিরাপত্তাটা নিশ্চিত করছি? না, আপনি খুব ভালোভাবে বলেছেন যে যখন যতগুলো ভ্যাকসিন এখনো পর্যন্ত আমরা 3টা ভ্যাকসিনের কথা বেশি আলোচনা হচ্ছে, সেই 3টা কোনোটাই কিন্তু ট্রায়াল বাংলাদেশে হয়নি। তো যেহেতু হয়নি, আমরা বাংলাদেশের যে আমাদের যে বলবো যে ডেমোগ্রাফিক স্ট্রাকচার, আমাদের যে বলবো যে আলাদা বৈশিষ্ট্য, সেখানে কতটা ইফেক্টিভ সেটা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। বাট ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশই কিন্তু ট্রায়াল করেছে, সুতরাং ট্রায়ালের যতটুকু আমি জানি যে ট্রায়ালের ভেরিয়েশন, এফিকেসির ভেরিয়েশন খুব বেশি না। তো সেটা একটা আশার কথা। বাট ইয়েস, এটা ট্রু যে আমাদের দেশে হয়নি, সেটা একটা অনেকের কাছে হয়তো একটা কোশ্চেন মার্ক থাকবে যে আমাদের দেশে এটা কতটা ইফেক্টিভ হতে পারে। জি, সেই কোশ্চেন মার্কটা নিয়ে আমরা আমাদের সাথে প্রযুক্তির মাধ্যমে একজন অতিথি যুক্ত হয়েছেন, ডক্টর আনোয়ারুল ইকবাল, সাবেক প্রধান, মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ, ICDDRB। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর আনোয়ার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ, শুনতে পাচ্ছি। আজকে আমরা কথা বলছি ভ্যাকসিন রাজনীতি নিয়ে, এবং আলোচনাটাকে আমরা শুরুতে প্রথমে বৈশ্বিকভাবে একটু বোঝার চেষ্টা করছিলাম যে আসলে ভ্যাকসিনের অবস্থাটা কি পর্যায়ে রয়েছে, এবং সেখান থেকে যেখানে এসে আলোচনাটা থেমেছে সেই জায়গায় আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যেই করোনা মহামারীকে মোকাবেলার জন্য ভ্যাকসিন পরীক্ষা আমরা শুরু করেছি, সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন যেটাকে ধরন বলা হচ্ছে, স্ট্রেন বলা হচ্ছে বিশ্বব্যাপী, এবং বলা হচ্ছে সেগুলো অঞ্চলভেদে ভিন্ন রকমের কাজ করছে। এর পাশাপাশি আরেকটি বড় বিষয় হচ্ছে যে বিভিন্ন রকম ট্রায়ালের ভেতর দিয়ে যে ভ্যাকসিনগুলো রয়েছে, সেখানে প্রায় 60 থেকে 90% কোনোটা কাজ করছে বা করছে না বলছে। তো সার্বিকভাবে আসলে এই যে ভ্যাকসিনের প্রতি আমরা যে উন্মুখ হয়ে আছি, ভ্যাকসিন আমাদেরকে কতটা নিরাপদ করতে পারবে বা নিরাপত্তা দিতে পারবে, আমাদের দর্শকদের জন্য যদি সহজ করে একটু বুঝিয়ে বলেন। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং দীপ্ত টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আমি একটু দেরিতে ঢুকেছি, কিন্তু আমি আমার ছোট ভাই ডক্টর শিমুলের কথা শুনছিলাম, আমি ওর সাথে সম্পূর্ণ একমত। এবং আপনাকে এটাও বলছি, আপনার ভ্যাকসিন বা যে কোনো ওষুধ সব দেশেই যে ট্রায়াল হতে হবে তা কিন্তু না। এবং আপনি এখন কোভিড এর ভ্যাকসিনের জন্য আমরা এত সবাই উদ্গ্রীব, আমরা ভ্যাকসিন সম্বন্ধে সবাই খবর রাখতে চাচ্ছি, কিন্তু যে কোনো দেশে একটা মাস পপুলেশনের মধ্যে ট্রায়াল হলেই কিন্তু আপনার বিভিন্ন দেশের জন্য হয়ে যায়, কেননা সাইন্টিফিক্যালি আপনি প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা ট্রায়াল করা কিন্তু সম্ভব না। তো এখন আপনি আসেন, যে প্রশ্নটা আপনি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। যে দেখেন, কিছুদিন ধরে আমি দেখছি বিভিন্ন পত্রপত্রিকায়, ইভেন শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও আপনার বলা হচ্ছে যে লন্ডনে এবং বিশেষ করে সাউথ আফ্রিকায় এখানে আপনার নতুন ধরনের স্ট্রেইন পাওয়া গেছে। আসলে জিনিসটা স্ট্রেইন না, এটা খুব ভুল একটা কথা। স্ট্রেইন বলতে একটা সম্পূর্ণ নতুন জিনিসকে বোঝায়, আর এটা আসলে একটা ভ্যারিয়েন্ট। আমরা যখন জানি ভ্যাকসিন কি আপনার ভাইরাস কিন্তু সবসময় মিউটেশন হতে থাকে, এটা নতুন কিছু না। মিউটেশন হওয়া মানেই যে খারাপ বা মিউটেশন হওয়া মানে যে ভালো তা বোঝায় না। মানে ভাইরাসের কিছু কিছু জিনিস চেঞ্জ হয়, সেটাকেই আমরা মিউটেশন বলি, এবং সেই চেঞ্জটাকে যে ভ্যারিয়েশনটা হয় স্পাইকের মধ্যে তাকেই আমরা কিন্তু ভ্যারিয়েন্ট বলি। সুতরাং এই যে দুইটা ভ্যারিয়েন্ট এর কথা আমরা কিন্তু সবসময় স্ট্রেন বলে যাচ্ছি, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। আসলে যেটা বের হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের যে নর্মাল যে নোভেল করোনা ভাইরাসটা ছিল, তার থেকে দেখা যাচ্ছে যে এই ভাইরাসটা আপনার 40 থেকে 70%, এখানেও কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা লিখছে 70 গুণ বা 40 গুণ, এটা আসলে 40 থেকে 70%। বাট একটা জিনিস আজকের আপনার সিএনবিসি নিউজে একটা একটু খারাপ তথ্যই বের হয়েছে, সেটা হচ্ছে ডক্টর স্কট গুলেব বলে একজন ভদ্রলোক, উনি বলছেন যে এই যে নতুন যে চেঞ্জটা সাউথ আফ্রিকায় হয়েছে, সেই চেঞ্জটা কিন্তু আপনার আমাদের যে এখন গতানুগতিক যে ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি, অ্যান্টিবডি দিয়ে যে ট্রিটমেন্টটা দিচ্ছি, সেটাতে কাজ করছে না। কিন্তু তার মানে এই না যে প্রতিষেধক বা টিকা যেগুলো বের হয়েছে সেগুলো কাজ করবে না, তা না। সম্পূর্ণ যদি নতুন স্ট্রেন হতো
তাহলে কিন্তু একটু চিন্তার কারণ ছিল। এবং এই নতুন যে আপনার ভ্যারিয়েন্টটা, তার নাম দেওয়া হয়েছে কিন্তু 501V2। এই জিনিসটাই এখন একটু চিন্তা এবং মাথা ব্যথার কারণ হচ্ছে। এখন আপনি আমাকে আরেকটা প্রশ্ন করেছেন যে ভ্যাকসিন রাজনীতি, এটা আমার থেকে ওখানে সুভাষ সিংহ দাদা বসা আছেন, ওনার সাথে আমি কয়েকটা প্রোগ্রামে এই ভ্যাকসিন রাজনীতি নিয়ে অনেক আলাপ হয়েছে। শুধু এতটুকু তথ্য আপনাকে আমি দেই, সেটা হচ্ছে যে দেশ যত ভ্যাকসিনই নিক, যত ভ্যাকসিনই আসুক, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, আজকের নিউজ যে আমেরিকা এই পর্যন্ত 17 মিলিয়ন ভ্যাকসিন নিয়েছে, মানে এখন পর্যন্ত তাদের সারা দেশের জন্য মাত্র 4.8 মিলিয়ন ব্যবহৃত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা বারবার বিভিন্ন জায়গায় কিন্তু তার বক্তব্যে বলেছে এবং আন্তর্জাতিক ব্রিটিশ হিসেবে অনেক বক্তব্য দিয়েছেন। আপনি যদি এই করোনা ভাইরাসের ক্ষেত্রে আপনি ধনী দরিদ্র, গায়ের রং কালো সাদা, আপনার চাইনিজ হোক জাপানিজ হোক, আপনার সবাইকে অন্তত পক্ষে 70% লোককে যদি আমরা ভ্যাকসিনেটেড করতে না পারি, তাহলে কিন্তু কারো ভ্যাকসিনেই কাজে আসবে না। জি, যে হার্ড ইমিউনিটির বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই পরের অংশে। থাকুন আমাদের সাথে। একটা বিরতিতে যাব, কিন্তু যাবার আগে জনাব সুভাষ সিংহ রায় আপনার জন্য প্রশ্নটি করে যেতে চাই যাতে আপনি প্রস্তুতি নিতে পারেন। সেটি হচ্ছে, আসলে এই ধোঁয়াশাটা কেন তৈরি হলো? যেই বাংলাদেশ আমরা যেটা আশা করছিলাম যে জানুয়ারি মাস থেকেই, শেষ নাগাদ থেকেই 50 লক্ষ করে প্রতি মাসে ভ্যাকসিন আসা শুরু হবে, এবং বিভিন্ন গণমাধ্যমে আপনিও দেখেছেন যে গণমাধ্যম কর্মী হিসেবে যে নানা রকমের তথ্য উপাত্ত, এবং এটাকে ঘিরে ইতিমধ্যে রাজনীতি, নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে যে এটি না করে এরকম করলে ভালো হতো কিংবা ওরকম করলে ভালো হতো। আপনার মূল্যায়নটা শুনবো, তবে একটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত টিভির সমসাময়িক ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন উত্তরণ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত জানাচ্ছি সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে দীপ্ত টিভির নিয়মিত আয়োজন উত্তরণে। আমার সাথে অতিথিরা আছেন। আজকে আমরা কথা বলছি ভ্যাকসিন রাজনীতি নিয়ে। সুভাষ সিংহ রায়, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম, যে এই যে প্রস্তুতি, জানুয়ারি আমাদের একটি আশার মাস, নতুন বছরের প্রথম মাস, এবং আমরা আশা করছিলাম ভ্যাকসিনটি এই মাসের শেষ নাগাদ আমাদের এখানে আসা শুরু হবে, কিন্তু ইতিমধ্যে নানা রকমের ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে চিত্রটি কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শাফিউন শিমুন যে কথাটা দিয়ে শুরু করেছেন, আর একটু বলে রাখি, এটা আমার আনন্দের সীমা নাই। এই কারণে তিনি স্বাস্থ্য অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন এবং সেই বিষয়ে তিনি এখন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র সদস্য হিসেবে প্রথম সিনিয়র অধিবেশনে আমি এই বিষয়টার উপর একটা হওয়া উচিত বিষয়, সেটা আমি প্রস্তাব করেছিলাম এবং আমার প্রস্তাব সর্বসম্মতি করে পাস হয়েছিল। অতএব স্বাস্থ্য অর্থনীতির কোনো শিক্ষক ছাত্র আসলেই আমার মনটা খুবই উদ্বেলিত হয়ে যায়। যাই হোক, যে প্রসঙ্গেই আসি, আপনি জানেন উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক আছে, কমেডি অফ এরর্স, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন, যে ভ্রান্তিবিলাস। আমরা কোনো কোনো ক্ষেত্রে সারা পৃথিবীতেই গণমাধ্যমে ভ্রান্তিবিলাস দেখি। আমি খুব সরাসরি মূল সাবজেক্টে চলে আসি। আমি যেহেতু ওষুধ উৎপাদন এবং বিপণনের সাথে 3 দশক যাবৎ জড়িত, আমি একজন প্র্যাকটিসিং ফার্মাসিস্ট, তার স্বাভাবিক কারণে আমি বিষয়গুলো অবগত, আমি জানি। আদার পুনওয়ালা তিনি একটি বেসরকারি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় একটি কথা বলেছেন যে আমরা এখন রপ্তানি করতে পারবো না, রপ্তানি করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এই শব্দটি উথাল পাতাল করে দিয়েছে বাংলাদেশ ভারতের জনগণকে, ভিতরে বিশেষ করে বাংলাদেশের জনগণকে। তার মানে কি ভ্যাকসিন আসবে না? ভ্যাকসিনকে আমরা পাবো না? তার সাথে প্রশ্ন আসলো যে তাহলে আমরা একটা ভ্যাকসিনের পিছনে কেন দৌড়লাম? আবার প্রশ্ন আসলো, এই যখনই আমাদের প্রয়োজন হয় ভারত তখন পেঁয়াজ দেয় না, যখন আমাদের কেন নিলাম সেই প্রশ্ন, ভারত থেকেও কেন নিলাম? অনেকগুলো প্রশ্ন সমাহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেটা আর বর্ণনা নাই বা করলাম। তা এই প্রশ্নগুলোর ভিতরে যখন
আপনি যাবেন, উত্তর খুঁজতে যাবেন, আপনি দেখবেন যে বাস্তবতার সাথে মিল খুব কম। এ কারণে আপনাকে আমি খোলাখুলি বলি, যেই বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 জুনে একটা ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়েছিলেন যুক্তরাজ্যের আয়োজনে, ভ্যাকসিন সামিট বলা হয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বক্তব্য রেখেছিলেন, পৃথিবীর রাষ্ট্রপ্রধান সরকার যারা ওখানে যুক্ত ছিলেন সবাই বলেছেন তার বক্তব্যই হচ্ছে পরিধানযোগ্য। এবং আপনি জানেন গার্ডিয়ানে মাননীয় প্রধানমন্ত্রীর 2টো লেখা ছাপা হয়েছে, এই করোনা এবং আমফানকে কেন্দ্র করে তিনি 2টো তার লেখা ছাপা হয়েছে। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি তার বক্তব্য ভ্যাকসিন বিষয়ক বক্তব্য কিন্তু রেখেছেন। তিনি বলেছেন এটাকে বৈশ্বিক সম্পদ হিসেবে ঘোষণা করতে হবে, যদি কারিগরি জ্ঞান এবং মেধাসত্ব দেওয়া হয় তাহলে বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। আজকে গতকালকের সংবাদ হচ্ছে গ্লোব বায়োটেককে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এবার আসি ভ্যাকসিন কেন বেশি প্রয়োজন। সেই 1786 সাল থেকে যখন শুরু হয়, এডওয়ার্ড জেনার যখন শুরু করেন গুটি বসন্তের ধারণা নিয়ে, তারপরেও 200 বছর পরে ভারতের পশ্চিমবঙ্গে 5000 লোক গুটি বসন্তে মারা গিয়েছিল। এই গুটি বসন্তেই পৃথিবীতে 2টো রোগ মাত্র নির্মূল করতে পেরেছি আমরা ভ্যাকসিন দিয়ে, একটা হচ্ছে গুটি বসন্ত আর একটা হচ্ছে রিন্ডারপেস্ট। আর সমস্ত রোগকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এখন এই যে ভ্যাকসিনটা খুব জরুরি, মানুষের আশা আকাঙ্ক্ষা, এটা নিয়ে বোধহয় সন্দেহ মানুষের কোনো অবকাশ নেই, কোনো কারণ নেই। সন্দেহটা হচ্ছে আমরা পাচ্ছি কি পাচ্ছি না। এই মূল জায়গায় আসে, আপনি যে প্রশ্নটা দর্শকরা দেখছেন তারা কিন্তু এটাই শুনতে চাচ্ছেন। আমি আপনাকে খোলা যে কথা বলি, ভারতের পররাষ্ট্র সচিব, ভারতের স্বাস্থ্য সচিব এবং এমনকি আদার পনুওয়ালা তিনি গতকালকে কিন্তু টুইট করে জানিয়েছেন যে আমাদের উপর নিষেধাজ্ঞা নাই। ভারতের পররাষ্ট্র সচিবের বরাদ্দে জানানো হয়েছে এবং বণিক বার্তার আজকে লিড নিউজ হয়েছে একটি, যে গতকাল রাত্রে আমি গভীর রাত্রে দেখেছি যে 28শে জানুয়ারিতে যেই আসার কথা ছিল সেই অনুযায়ী ভারত রপ্তানি করবে। অতএব এখানে কিন্তু অনেক রকম বিষয় আছে। আপনি যদি তুরস্ক এবং আপনি সৌদি আরবের সঙ্গে চুক্তির কথা বলেন, কেননা সিরাম ইনস্টিটিউট যেটা ভারতের মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত, 1966 সালের পর থেকে তারা কিন্তু এই ভ্যাকসিন উৎপাদনে দক্ষতা দেখিয়েছে এবং 133 কোটি ভায়াল প্রতি বছর তারা উৎপাদন করতে সক্ষম। এই যে তাদের যে সক্ষমতা, এই সক্ষমতার ব্যাপারে কারোর কোনো দ্বিধা নেই। আমি আপনাকে বলি 2020 সাল ছিল আমাদের বিষময় 20 বছর, কিন্তু 2020 কিন্তু আরেকটা জায়গায় কিন্তু খুব অগ্রগতির বছর। এখানে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির বছর। এখানে এই এত অল্প সময়ে এতগুলো ভ্যাকসিন সামনে এসেছে। শেষ 8 যোগ করে আমরা কি অন্য কোনো সোর্সের প্রতি আমাদের সার্চ করা উচিত ছিল কিনা? অবশ্যই উচিত, এখনো সেটা চলছে। এবং পাশাপাশি আমি আপনাকে আরেকটু যুক্ত করে দিই, অন্য সোর্সের পাশাপাশি দেশীয় উৎপাদনের দিকে যেমন গ্লোব বায়োটেকের কথা আসছে, অন্যান্য বিজ্ঞানী বা অন্যান্যদের ক্ষেত্রে গতকালকে আমরা অনেকের মুখে বলতে শুনেছি যে সেখানে আরো বিনিয়োগ করার বিষয়টি অগ্রাধিকার নেওয়া দরকার ছিল কিনা। অবশ্যই ছিল, অবশ্যই ছিল এবং কি হচ্ছে সেটা জানা দরকার। আপনাকে আমি একটা তথ্য দিই, এটা ওষুধ বিজ্ঞানের ছাত্র এবং ওষুধ বিজ্ঞানের সাথে যুক্ত থাকা ব্যক্তি হিসেবে। বিশ্ব বাণিজ্য সংস্থার একটি গাইডলাইন ছিল এবং আইন ছিল, 49টা দেশ, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ ছিল, তারা সহ তারা যে কোনো ওষুধ বাংলাদেশে বানাতে পারবে, এখানে কোনো প্রকার বিধিনিষেধ চলবে না। যেমন ভারত কিংবা চীন যে কোনো ওষুধ বানাতে পারবে না, এটা মেধাস্বত্ব আইনের একটা আইন আছে। কিন্তু বাংলাদেশকে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটার পরও, মধ্যম আয়ের দেশের দিকে যাওয়ার পরও, তারপরও তিনি 2033 সাল পর্যন্ত নিয়ে গেছেন। আজকে আমরা প্যারাসিটামল কিনছি, দর্শকদের সুবিধার্থে বলি, বাংলাদেশে 60 পয়সায়, কলকাতায় গেলেই আমাকে 3.5 রুপি অথবা 4 রুপি দিয়ে কিনতে হচ্ছে। অতএব এই বিষয়গুলো একটু জানা প্রয়োজন। শেষ করছি, আপনি সিনোভ্যাক যে কাজটি করেছিলেন, সিনোভ্যাক কাজটি কিন্তু সঠিক কাজ করেননি। সিনোভ্যাক বাংলাদেশে যখন ট্রায়াল করতে চেয়েছেন, সেই ট্রায়াল করতে যাওয়ার সময় তারা আইসিডিআরবির সঙ্গে যারা কথাবার্তা বলেছিলেন, তারা বলেছিলেন যে হ্যাঁ তারা করবেন, নিজের খরচে করবেন। এক পর্যায়ে তারা বললেন যে তাদেরকে খরচ দিতে হবে, সরকারকে অর্থ দিতে হবে। সরকার যখন দেখলো যে আমার এই ট্রায়ালের কোনো তথ্য নাই, এটা সাকসেসফুল হবে কি হবে না, পৃথিবীতে কোনো দেশে কোনো ওষুধ কোম্পানি, আপনি ফাইজার এই কথা বলেন তো বাদ দিলাম, ফাইজার তো অনেক
তা আপনি মনে করছেন যে সেই সময় আমি দেখেন জনসন এন্ড জনসন এটা কিন্তু একমাত্র ভ্যাকসিন আসবে যেটা সিঙ্গেল ডোজ, জি মনে রাখা দরকার। আমি এখানে বলি সেখানে এই তারা বললো যে তাকে অর্থ দিতে হবে, স্বাভাবিক কারণে বাংলাদেশ সরকার। আপনি মনে করছেন যে সেই সিদ্ধান্তটি যথাযথ ছিল? আমি এখন শেষ করছি। এখন যে চীনের কোম্পানিটি আনুই জিফাই লং কং যেটা বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা যে এগিয়ে এসছে, তারা সরকারকে তথ্য দিয়েছে, ডেটা দিয়েছে, তারা বলেছে আমরা এখানে কারখানা করব, আমরা এখানে ট্রায়াল করব, আমরা এখানে সমস্ত কার্যক্রম পরিচালনা করব। সরকার বলেছে আপনারা সব জমা দেন, আমাদের কার্যক্রম এগোবে। আচ্ছা, রাজনীতির আরো বেশ কিছু অংশ নিয়ে আমরা কথা বলবো, একটু ডক্টর শিমুলের কাছে শুনতে চাই যে এই রাজনীতির ভেতরে কিন্তু অতি সম্প্রতি আমরা দেখছি আলোচনায় পেঁয়াজও চলে এসছে। আপনি জানেন যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ছিল এবং সম্প্রতি সেটি খুলে দেওয়া হয়েছে, এবং একই সাথে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় চিন্তা করছে যে দেশীয় খামারিদেরকে, কৃষকদেরকে রক্ষা করার জন্য কোনো রকম শুল্ক দেওয়া যায় কিনা। এটাও কিন্তু নানা রকম সোশ্যাল মিডিয়া সহ যে কথাটা বলছেন যে সেখানে আছে যে পেঁয়াজ এবং ভ্যাকসিনের রাজনীতি মিলে কি কোথাও নতুন সমীকরণ তৈরি হচ্ছে কিনা, কিভাবে দেখছেন বিষয়টি? রাজনীতির ভিতরে পলিটিক্স আছে কিনা? না, যেটা বলেছেন ঠিক আছে। এখানে যে ইস্যুসগুলো আসে যে আমাদের এটা সবাই জানে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক কাগজে কলমে বা রাষ্ট্রীয়ভাবে আমরা যেটা শুনি আর পিপলের পারসেপশনের মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং এটা মোটামুটি আমি জানি সুভাষ দা এটা স্বীকার করবেন। এবং এই পারসেপশনের কারণগুলো কিন্তু অনেকগুলো ইভেন্ট আছে আমাদের, বিশেষ করে যে পেঁয়াজের ইভেন্টটা, এটা কিন্তু আসলে মানুষের মনে দাগ কেটেছে যে এইরকম একটা আর্জেন্ট সিচুয়েশনে বাংলাদেশ যদি বন্ধু প্রতিম দেশ হয় তাহলে এটা করা উচিত ছিল কিনা। সেটা কাট করতে পারতো, একদম ব্যান না করে হয়তো কিছুটা রিডিউস করতে পারতো। সেই ইকুয়েশনটা কিন্তু এখন মানুষ সামনে আনতে। এখন যদি প্রশ্নটাকে এভাবে করি জনগণের পক্ষ থেকে, যে পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় একটা বিষয়ের ক্ষেত্রে যদি এরকম সিদ্ধান্ত, এটা একপাক্ষিক সিদ্ধান্ত ছিল, হতে পারে ভ্যাকসিনের ক্ষেত্রে এরকম ঘটার সম্ভাবনা হতে পারে কিনা? যদিও ভারতীয় পররাষ্ট্র সচিবের বরাত দিয়ে সুভাষ সিংহ রায় বলেছেন, নিশ্চিত করেছেন, হ্যাঁ স্বাস্থ্য সচিবের কথা বলছেন আপনি, আপনি কতটুকু আশ্বস্ত বোধ করছেন এটাতে যে এরকম? না, এটা হলো একটা হলো যদি ধরেন আসেও, মানে এটা কিন্তু খুব স্মল পার্সেন্টেজ আসছে, 30 মিলিয়ন, সেটা হলো সব মিলে আমরা হচ্ছে কত 15 মিলিয়নকে আমরা হয়তো ভ্যাকসিনেট করতে পারবো, যেটা হচ্ছে কত 4% বা আরো কম পপুলেশন। সো এটা কিন্তু হার্ড ইমিউনিটি যে কথাটা আমরা বলছি এটার ধারে কাছেও না, কিছু না। এটা নিয়ে যতটা হইচই হচ্ছে ধরে নিলাম এভরিথিং ইজ ফাইন, পেয়ে গেলাম, সো হোয়াট, আমাদের তো আরো অনেক ভ্যাকসিন লাগবে, এইটা শুধু এনাফ না। এবং কোভ্যাক্সের মাধ্যমে আমরা যেটা পাবো সেটাও কিন্তু এনাফ না। সব মিলিয়ে যদি আমি দেখেন আমাদের যে হার্ড ইমিউনিটির অ্যাচিভ করার জন্য আমার যে পরিমাণ ভ্যাকসিন লাগবে, আমি অন্ততকে ম্যাথ করে যা দেখছি টোটাল করলে হয় না। আমরা যেই পটেনশিয়াল সোর্সগুলো বলছি সেগুলা থেকে, মানে গভর্নমেন্ট স্পেশালি যেই সোর্সগুলো আমাদেরকে শোনাচ্ছে সেগুলো যদি অ্যাড করি, ডাজ নট অ্যাড আপ টু 70%। এটা তো একটা অঙ্কের হিসাব। আমি একটু সহজ করে আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একেবারে মাঠ পর্যায়ে গবেষণার সাথেও যুক্ত থাকেন, জনগণের আগ্রহ কেমন আপনি মনে করছেন এই জায়গায়? জনগণ কিভাবে দেখছে এটা? এটা হয়তো খুব শীঘ্রই আপনাদের আরেকটু ডিটেলস বলতে পারবো, কারণ আমরা একটা ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে একটা ছোট স্টাডি করছি, আমরা উদ্যোগ নিয়েছি। বাট আমরা অন্য একটা স্টাডি পারপাজে আমরা 8টা ডিস্ট্রিক্টে গিয়েছিলাম এবং কয়েকটা ডিভিশনে গিয়েছিলাম। রুরাল পপুলেশনের মধ্যে কিন্তু করোনা নিয়ে কোনো আতঙ্ক নাই, দ্যাটস ফ্যাক্ট। গ্রামীণ জনপদে একদমই আতঙ্ক নাই, কারণ তাদের পারসেপশন হলো যে এইটা গ্রামে আসবে না বা আসলেও কিছু হবে না। সো সেই জায়গাটায় তারা ভ্যাকসিন নেবে কিনা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আমি যেটা শুরুতে বলেছিলাম যে প্রোডাকশন, হ্যাঁ একটা ভ্যাকসিন এসেছে যেটা এফিকেসি ভালো, দ্যাটস এ ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ প্রোডাকশন এনাফ হতে হবে। থার্ড স্টেপ যদি আমি চিন্তা করি আমাদেরকে এটা পেতে হবে, লোকজনকে ভ্যাকসিনেট করতে হবে, এবং আমি যেটা বললাম যে লজিস্টিক যে ইস্যুসগুলো আছে সবগুলা মেনটেন করে। সো চ্যালেঞ্জ কিন্তু এখন একটা না, যেটা হচ্ছে এটা যদি এই বিষয়টা যদি ভারতের সাথে না হয়ে অন্য একটা কান্ট্রি হতো, আমার কাছে মনে হয় মিডিয়াতে এত হইচই হতো না। তার মানে রাজনীতিও কম হতো আপনার কাছে? আমার কাছে মনে হয় রাজনীতিটাও, কেন রাজনীতিটা হচ্ছে সেটি আরেকটু বোঝার চেষ্টা করব নিশ্চয়ই একটা বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছেন উত্তরণ, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত। দীপ্ত টিভির সমসাময়িক ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন উত্তরণে। আজকে আমরা কথা বলছি ভ্যাকসিন রাজনীতি নিয়ে। অতিথিরা আছেন আমার সাথে।
আছেন প্রযুক্তির মাধ্যমে যুক্ত অতিথি ডাক্তার আনোয়ারুল ইকবাল। ডাক্তার আনোয়ার, আপনার কাছে একটু জানতে চাইবো, যেই জায়গাটিতে আমরা কথা বলছি যে ভ্যাকসিন নিয়ে যে আশ্বস্ত হওয়ার যে বিষয়টি, আপনি কতটা আশ্বস্ত বোধ করছেন একটি দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এটিকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেভাবে পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে যাদেরকে দেয়ার, সেটি আসলে সেই পরিকল্পনা বাংলাদেশের প্রেক্ষিতে আপনি কতটা এটাকে পরিকল্পনা হিসেবে কতটা কার্যকর, আপনার মূল্যায়নটা শুনতে চাইবো প্রথমেই, এবং এরপর আরেকটি সম্পূরক প্রশ্ন থাকবে। জি, ধন্যবাদ। আসলে আমি আমার দুইজন সুবক্তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। দুজনের সাথে আমি আরেকটু অ্যাড করে দেই। যেমন দেখেন, আমাদের দেশ যেভাবে ভ্যাকসিন গুলো পাচ্ছে, আমাদের সমসাময়িক দেশ কিন্তু সেইভাবে পাচ্ছে না, চেষ্টা করলেও পাবে না। কারণ কি, যেসব দেশ প্রচুর টাকা দিয়ে আপনার আগে ভাগেই বুকিং করে রেখেছে, তাদেরকে না দিয়ে অন্য ভ্যাকসিন অন্য দেশকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাট দাদা কিন্তু একটা কথা বলেছে, জনসন এন্ড জনসনের কথা বলেছে। জনসন এন্ড জনসন কিন্তু সবচেয়ে ভালো কাজটা করছে এই রাজনীতির বাইরে গিয়ে। তারা কিন্তু আপনার 50 কোটি ডোজ ভ্যাকসিন বিক্রি করবে না, তারা এই পুরোটাই কিন্তু কোভ্যাক্সকে দিয়ে দেবে। এবং সেই কোভ্যাক্সে কিন্তু বিভিন্ন দেশকে, যারা আমাদের মতো দেশ আছে সেই দেশকে কিন্তু সাপ্লাই দেবে। এটা কিন্তু বড় একটা আশার বিষয়। ডাক্তার আনোয়ার, আপনি কি আমাদেরকে দর্শকদের জন্য, ডাক্তার আনোয়ার আপনাকে একটু দর্শকদের জন্য গ্যাভি এবং কোভ্যাক্স সম্পর্কে কি খুব সংক্ষেপে একটু বলবেন যে এটা কিভাবে আমাদেরকে সহযোগিতা করে? জি, এটা আজকে থেকে না, এটা অনেক দিন ধরেই করছে। গ্যাভি একটা আলাদা, কোভ্যাক্স একটা, গ্যাভি, রকফেলার এবং সিএপি বলে আরেকটা কোম্পানি, সব মিলে কিন্তু কোভ্যাক্স নাম দিয়েছে, যারা এই ভ্যাকসিন গুলোকে সমভাবে বন্টন করার চেষ্টা করবে বিভিন্ন দরিদ্র দেশের মধ্যে। সুভাষ সিংহ রায় দাদা কিন্তু একটা কথা বলে দিয়েছে, যদিও আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি ইতিমধ্যেই, কিন্তু বললাম ওই যে আমাদের প্রধানমন্ত্রীর যে কূটনৈতিক চালের কারণেই কিন্তু আমরা 2033 পর্যন্ত কিন্তু আমরা এইটার আওতার মধ্যে থাকবো। প্লাস আপনি আসেন, শিমুল আমার ছোট ভাই যেটা বলছিলেন, এটা আপনি নিজেই, আপনার কোনো স্টাডিও প্রয়োজন হবে না, এমনি বলতে পারবেন। যেমন দেখেন, আমাদের গ্রামে গঞ্জে কোনো মানুষ মনেই করে না, আতঙ্ক তো নাই, তারা ভাবেও না যে তাদের করোনা আছে বা করোনা হতে পারে বা করোনা কি সেই সম্বন্ধে সম্যক ধারণাও নেই, এবং তারা কিন্তু ভ্যাকসিন নেবেও না। ঠিক আছে, কারণ তারা ভাবছে, অনেকেই কিন্তু এই ডিজিজটার সম্বন্ধে কিন্তু অতটা অকিবহাল না। এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি দেখবেন এখন আমাদের ভ্যাকসিন আসছে না দেখে আমরা যে আতঙ্ক এবং আমরা কথাগুলো বেশি বেশি চিন্তা করছি, যখন একসময় আসবে যে ভ্যাকসিন পড়ে থাকবে, মানুষ দেবে না। একটা উদাহরণ দিয়ে যে আমি আজকে বলতে চাচ্ছিলাম যে আমেরিকার মতো জায়গায় আজকে নিউ ইয়র্কে একজন ডাক্তারের এগেইনস্টে কেস হচ্ছে, কারণ সে কিছু ভ্যাকসিন নষ্ট করে দিয়েছে। কারণ আর একটা জিনিস ভাবতে হবে যে আমাদের দেশ চাইলেই, আপনার যেমন ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন চাইলে এখানে এনে কোনো লাভ হবে না, কারণ -70 রাখার মতো ক্যাপাবিলিটি এখন আমাদের নেই, এই মুহূর্তে নেই। যেগুলো -20 আছে সেগুলোও নেই, যেহেতু একমাত্র অ্যাস্ট্রাজেনেকাই ছিল। আর একটা ব্যাপার ভাবতে হবে যে দামের বিষয়টা, সেই দামের বিষয়টা মাথায় রেখে এই পর্যন্ত সরকার যেটুক করেছে, যেমন অনেকে বেক্সিমকোর দোষ দেয়, বেক্সিমকো এজ এ কোম্পানি এগিয়ে এসেছে। আপনাদের তো অন্য কোনো কোম্পানিকে সরকার নিষেধ করেনি, করেছে? তারাও তো এগিয়ে আসতে পারতো। ঠিক আছে, আমি ওই কোম্পানির সাথে কথা বলছি, আমরা সেই কোম্পানির সাথে কথা বলছি, কোনোটাতে কিন্তু বাধা নিষেধ নেই। কিন্তু আমরা কিন্তু যখনই এই ভ্যাকসিনটা আমাদের কাছে এসে পৌঁছাবে, আপনি তখন দেখবেন একটা অরাজকতা, কিন্তু আস্তে আস্তে দেখবেন এই ভ্যাকসিনের ডিমান্ড কমে গেছে, এবং এই ভ্যাকসিনও দেখবেন আপনার ফ্লু শটের মতো আপনার প্রতি মাসেই আর প্রতি বছরেই নেওয়া লাগতে পারে। এবং সুভাষ সিংহ দা আর একটা কথা বলেছেন, এই পর্যন্ত মনে রাখতে হবে, আরএনএ, আমাদের তো আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন এই পর্যন্ত মিনিমাম 7 বছর সময় লেগেছে, মিনিমাম, ম্যাক্সিমাম 10 থেকে 13 বছর সময় লাগে একটা ভ্যাকসিন আবিষ্কার করতে। সেইখানে আমাদের কিন্তু অনেক দূর, এত শর্ট টাইমের মধ্যে এত ভ্যাকসিন গুলো অনলাইনে চলে এসেছে। ধন্যবাদ ডাক্তার আনোয়ার। ডাক্তার আনোয়ার, আপনার কাছ থেকে একটা
ইতিবাচক ধারণা পেলাম এবং আমরা আশাবাদী হতে চাই। আমি একটু ডাক্তার শিমুলের কাছে জানতে চাইবো যে এই ভ্যাকসিন এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ডাবল ডোজের, অর্থাৎ 3 মাসের ভেতরে বা এরকম সময়ের ভেতরে 2টো ডোজ নিতে হবে। তো একবার আসলে এই ভ্যাকসিনগুলো নিলে বাংলাদেশ যে ভ্যাকসিন আমদানি করছে সেইখানে কতদিন পর্যন্ত আমাকে সুরক্ষিত রাখবে এই ভ্যাকসিন, এরকম কোনো বিষয় রয়েছে কিনা? আমার জানা মতে এটা নাই যে একবার ভ্যাকসিন নিলে কতটা কাজ করবে, বাট দুইটা, এটা হলো ডোজটাই যে দুইটা নিতে হবে। এবং একটা আরো বড় চ্যালেঞ্জ দেখেন আমাদের দেশে যেটা হবে, আমাদের দেশে অ্যান্টিবায়োটিক যে আমরা খাই, মানে আমরা যে করি সেটা যে কমপ্লিট করা লাগে এটা কিন্তু সবাই জানে। দেখা যায় একটু সুস্থ বোধ করেছে বন্ধ করে দেয়, তো এমন অসম্ভব কিছু না ফার্স্ট ডোজের পরে সে আসছেই না, সেটাও কিন্তু ইটস ভেরি লাইকলি, এটা খুবই পসিবল বাংলাদেশে। আরেকটা যেটা বড় আমাদের, আমি বলবো যে বাংলাদেশে আরেকটা বড় চ্যালেঞ্জ, আমাদের এই পর্যন্ত যে সাকসেসফুল ইমিউনাইজেশন প্রোগ্রাম সেগুলো বাচ্চাদেরকে নিয়ে, আমাদের কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা জানি না এটা সাকসেসফুল আমরা কতটুকু হতে পারবো, যেখানে লোকজনের মধ্যে এই ভীতিটা নাই। এবং আরও জিনিসটা যেটা আপনি যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে যেটা কথা হচ্ছিল, সেখানেও কিন্তু আমরা বলছি যে মোস্ট ভালনারেবল তাদেরকে দিব। ভালনারেবলের ডেটা কি সরকারের কাছে আছে কিনা, এইটা তো আমাদের কাছে নাই। বাইরে যেরকম হেলথ রেকর্ড থাকে, যে ডেটাটা যেরকম থাকে, এখানে কিন্তু আমাদের সেরকম তথ্য নাই। ইভেন কতজন লোকের বয়স 65+, এটা হয়তো ন্যাশনাল আইডি দিয়ে ট্র্যাক করা যাবে। এটির ব্যবস্থাপনাগত একটা চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে, বিশেষ করে টার্গেট পপুলেশনকে ঠিকমতো আইডেন্টিফাই করার ক্ষেত্রে। এক্স্যাক্টলি। এবং এই সব কিছু মিলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। তার ভেতরে এর উপরে বাড়তি সংযোজন হলো রাজনীতি। কেন রাজনীতিটা হচ্ছে এটা সুভাষ সিংহ রায়ের কাছে শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে দীপ্ত টিভির আয়োজন উত্তরণ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত জানাচ্ছি সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে দীপ্ত টিভির আয়োজন উত্তরণে। আমরা আজকে কথা বলছি ভ্যাকসিন রাজনীতি নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন। জনাব সুভাষ সিংহ রায় যে কথাটি বলছিলাম, এই যে আলোচনা হলো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপনিও সুনির্দিষ্ট করলেন যে একটা স্পষ্ট রূপরেখা দেখতে পাচ্ছি, হয়তো সেটি আরও সামনের দিনগুলোতে ব্যবস্থাপনাগত জিনিসগুলো আসবে, কিন্তু এর ভেতরে এত রাজনীতি শাখা প্রশাখা মিলছে কেন? না, রাজনীতি বাংলাদেশে থাকবেই, সারা পৃথিবীতেই আছে। আমাদের এখানে যেহেতু আমরা কাছাকাছি দেখছি, একটু বেশি দেখছি এবং বেশি বা হচ্ছেও বটে, কিন্তু অগ্রগতির জায়গাটাও নিয়ে ভাবতে হবে এবং চ্যালেঞ্জ কিন্তু আছে। বারাক ওবামার সেই বিখ্যাত ভাষণ, যখন প্রথমবার তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি ভাষণ দিয়ে বলেছিলেন আমার সামনে যেমন অপরচুনিটি আছে, চ্যালেঞ্জও অনেক আছে। আমাদের চ্যালেঞ্জ অনেকগুলো। আমরা জন্ম সনদপত্র নিয়েছি, বাংলাদেশের জনসংখ্যা যা তার দ্বিগুণ। এই স্বাস্থ্য অর্থনীতিতে কাজ করেন, আরও ভালো বলতে পারবেন, কারণ আমার স্টাডিতে সেগুলো কিন্তু সব ধরা পড়েছে। যাই হোক, এর কারণ হচ্ছে যে আমি ঢাকায় বসে সুভাষ সিংহ রায় নামে নিয়েছি, আবার আমার জন্মস্থান যশোর থেকে নিয়েছি সুভাষ রায় নামে। কিন্তু এখন সেটা সম্ভব না। গত 2 বছর পর থেকে যে ডেটাবেস তৈরি হচ্ছে সেখানেও সম্ভব না, যেটা সেটা উল্লেখ করলেন ডক্টর শিমুল। কিন্তু পৃথিবী এগোচ্ছে, পৃথিবীর বিজ্ঞান এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে এবং মানুষের যুক্তিবাদী হওয়ারও কিন্তু একটা প্রক্রিয়া আছে। আপনি দেখেন তুরস্কের একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় অতটা কিন্তু মানুষের সামনে আসেনি, বিলকেন বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ডায়োগনেভিক নামে একটা পদ্ধতি বের করেছে, 10 সেকেন্ডে করোনা টেস্ট পরীক্ষা করা যায়। অগ্রগতির বছর। কিন্তু সেই বিবেচনায় বলি আবার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন করোনার চেয়ে ভয়ঙ্কর রোগ নাকি আসছে। যদি ইবোলা ভাইরাসের যিনি সতর্ক করেছিলেন, তিনি বলছেন যে একটা ভয়ঙ্কর রোগ আসবে ডিজিজ এক্স নামে। অনেকগুলো আছে, বার্ড ফ্লুর মতো মহামারী আকারে ছড়িয়ে পড়বে নাকি। না, আমরা সেই আলোচনাটাই থাকতে চাই যে ভ্যাকসিনের রাজনীতিটার পেছনে কি এটা এই আমদানি, এই প্রক্রিয়া, এটা ভারত আসছে বলে কি রাজনীতিটা বেশি হচ্ছে? আমি যদি সরাসরি প্রশ্ন, আমি সরাসরি ভাবে উত্তর না দিলেও বলি, এই রাজনীতিটা ক্রমাগতভাবে হয়ে আসছে। আপনি যদি ভারতের সাথে যে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে জায়গাটি, সেই জায়গাটা হিসেব করেন, বা এই জানুয়ারি মাসের 10 তারিখে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরে এসেছিলেন এবং তিনি একটা আত্মমর্যাদার সাথে যে কাজগুলো করেছিলেন। তিনি লন্ডনে 8 জানুয়ারি এসে কিন্তু ভারতের বিমানে ওঠেননি,
তখনকার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী যে বিমান ব্যবহার করতেন রাজকীয় বিমান ব্রিটিশ কমার জেট, সেটা পাঠিয়েছিলেন। তিনি ওটাই উঠেছিলেন, কারণ তিনি ভারতকে বার্তা দিতে চেয়েছিলেন আমি তোমার পরে কৃতজ্ঞ অনেক সারা জীবন থাকবো, কিন্তু আত্মনির্ভরশীল না, অত নির্ভরতা থাকবো না আমার। ভ্যাকসিন নিয়ে আমরা কি সেই বার্তাটা দিতে পারছি কিনা? সেই বার্তাটা অবশ্যই প্রতি মুহূর্তে থাকবে, এবং সেই জায়গার জন্য আপনার সম্পর্কের জায়গা থেকে সৃজনশীল যে কূটনৈতিক দক্ষতা, সেটা দিয়ে কিন্তু আমি সমুদ্র জয় করেছি। জি, আন্তর্জাতিক আদালতে ভারতের সাথে কিন্তু আমি জয়ী হয়ে কিন্তু আমি হয়েছি। মিয়ানমারের সাথে কূটনৈতিক দক্ষতা দিয়েই আমি কিন্তু আইনের মাধ্যমে জয়লাভ করেছি। আমি ছিটমহল বিনিময় করেছি কিন্তু আমার এই কূটনৈতিক দক্ষতা দিয়ে। নিশ্চয়ই আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে এটা প্রত্যাশা থাকবে। এই প্রত্যাশা অবশ্যই থাকবে। বাংলাদেশ 94 পৃষ্ঠার যে কর্মসূচি মহাপরিকল্পনা গ্রহণ করেছে, সেইটা বাস্তবায়নের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেটা ডক্টর শিমুল বললেন যে আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি 2019 সালে জাতিসংঘ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছিলেন। অনেকগুলো অগ্রগতি এমডিজির ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার অনেকগুলো সূচক কাজ করে, শিশু মৃত্যু কমিয়ে আনার ক্ষেত্রে সবগুলো করেছে। কিন্তু তারপরও আমাদের অনেক কাজ করবার আছে এবং প্রতি মুহূর্তে কাজ করার বিষয় আছে। ত্রুটি বুঝতে মাননীয় প্রধানমন্ত্রী যখন একদিকের 5 তারিখের বৈঠকের পর যখন তিনি বলেছিলেন, যেটা গণমাধ্যমে এসেছে, ভ্যাকসিন কেনা নিয়ে যাতে 9-6 না হয় তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন। নিশ্চয়ই আমাদের সেটি প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা এখন সামনের দিকে যদি তাকাতে চাই যে এই রাজনীতিকে আমরা পাশ কাটিয়ে কিংবা এটিকে আসলে উত্তরণ ঘটিয়ে আমরা যদি সামনে দেখাতে চাই যে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত, খুব সংক্ষেপে যদি এই বিষয়। সংক্ষেপে সুভাষ দা একটু হিন্টস দিয়েছেন যে আমরা শুধু সিরাম ইনস্টিটিউটের উপর ভরসা করলে বসে থাকলেই হবে না, আমাদের অল্টারনেটিভগুলো কিন্তু খুঁজতে হবে। যে জনসন যেটা আসছে, যদি এটা সে কোভ্যাক্স হয়ে আসবে, তারপরে আমাদের কিন্তু অল্টারনেটিভ রুট দেখতে হবে। স্পুটনিক যেটা আছে, চায়নার যেটা আছে, সব অপশন কিন্তু আমাদের ওপেন রাখতে হবে। যেগুলো আছে আমাদের লজিস্টিক সাপোর্ট করবে না সেটা আমরা বাদ দিলাম, বাট আমাদের কনটেক্সটে কোনটা ফিট করবে সেটা আমাদের এখন নিশ্চিত করা। আমাদের দেশীয় যে অনুমতি, ফার্স্ট ট্রায়ালের যে অনুমতি পেল, সেটা ধরুন সবকিছুতে যদি ঠিকঠাক মতো চলে, তাহলে কতদিন নাগাদ আমরা দেশীয় টিকা পেতে পারি? আমি যদি ফাইজার, মডার্না বা অ্যাস্ট্রাজেনেকার এক্সপিরিয়েন্স দেখি, মিনিমাম 1 বছর। এবং দাদা এটা ভালো বলতে পারবেন, তারা কিন্তু এই ধরনের ইবোলার নিয়ে অনেক দিন ধরেই কাজ করছিল। এটা যদিও মনে হচ্ছে যে 1 বছরের মধ্যে হয়ে গেছে, তারা কিন্তু এই ইবোলা এবং আদার পারপাস এটা করেছিল। এর পারপাসটা অনেক অগ্রগতি ছিল, সেটাকে টুইক করে করোনাতে নিয়ে গেছিল, যার ফলে আমরা হয়তো 1 বছরে পেয়েছি। সো এইটা প্লাস পয়েন্ট যে তারা যেটা প্রি ক্লিনিক্যাল স্টেজ পার করেছে, অ্যানিমাল ট্রায়ালে সাকসেসফুল। বাট আপনি জানেন যে ফেজ 1, দেন ফেজ 2 অ্যান্ড ফেজ 3, তারপর অ্যাপ্রুভালের যে বিষয়, অনেকগুলো স্টেজ আছে। যদি খুব আর্লিও হয়, আই ডোন্ট থিঙ্ক 21 সালের শেষের কুইকেস্ট বোধহয় আমরা 22 সালের শুরুর দিকে পেতে পারি। এটা হলো জাস্ট আমার অন্যান্যগুলোর এক্সপিরিয়েন্স থেকে বলার। জি, আর এক লাইনে একটু জানতে চাইবো, আপনি যে কথাটি বলছিলেন যে বড়দের ক্ষেত্রে অ্যাডাল্ট ইমিউনাইজেশনের আমাদের অভিজ্ঞতা সেইভাবে নেই, যদিও আমাদের ইপিআই কর্মসূচির শক্ত অবকাঠামো রয়েছে মাঠ পর্যায় পর্যন্ত, কাজে এখানে টেম্পারেচার মেনটেন্যান্স সহ অনেকগুলো বিষয় রয়েছে। সেই জায়গায় কোনো পরামর্শ রয়েছে কিনা আপনার? আমি পরামর্শ যে জায়গাটা বলবো যে লজিস্টিক এগুলো তো আমি ডেফিনেটলি টেকনিক্যাল যারা এক্সপার্ট আছে তারা বলবেন। আমি বলবো যে যেই সরকার যে লিস্টিংটা করেছে, এখানে আরেক কয়েকটা সেক্টর বা সেগমেন্ট ইনক্লুড করা উচিত, যেটা আমি বলবো যে সরকারের টার্গেটটা মূলত ফর্মাল সেক্টর দিয়ে শুরু করতে চাচ্ছে, কারণ এটা কনভিনিয়েন্ট। আমি বলবো একটু কনভিনিয়েন্সের বাইরে গিয়ে দ্যাট ইজ মোর এফেক্টিভ, ওখানে যাওয়া। যেমন গার্মেন্টস ইজ এ হিউজ, একসাথে অনেক কাজ করে, সেটা হতে পারে, যদিও তারা ইয়াং। তারপরে হচ্ছে বাজার ঘাট যেগুলো আছে, ওখানে কিন্তু সোশ্যাল ডিসটেন্স, মানে আপনি একটু টার্গেট পপুলেশনটাকে আরেকটু এক্সটেন্ড করার কথা বলছেন। জি, অনেক একটা সুবিধা হচ্ছে 18 বছরের নিচে কাউরে কিন্তু টিকা দেওয়া এই মুহূর্তে লাগছে না। আর গর্ভবতী মহিলা বাংলাদেশে প্রায় 45 লক্ষর মতো আছে, এটারও কিন্তু লাগছে না, যে কারণে 13,76,00,000 মানুষকে টিকাদানের কর্মসূচির মধ্যে আনা হয়েছে। জি, অনেক ধন্যবাদ তথ্যটা দেওয়ার জন্য। ডক্টর আনোয়ার, আপনার কাছে একটু শুনতে চাইবো যে সামনের দিনগুলোতে এই জায়গা থেকে যেখানে দাঁড়িয়ে আছি, সামনের কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দিলে পরে আমরা আসলে ভ্যাকসিন নিয়ে যথাযথ পথে এগুতে পারবো? আচ্ছা, আমি বলছি যে আমার একটু সৌভাগ্য হয়েছিল যে আপনি যে প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছেন বারবার, এটা কিন্তু পেঁয়াজের সাথে ভ্যাকসিনের তুলনা হবে না। এই কারণে আসলে কিন্তু এইখানে ভ্যাকসিনকো এবং সেরাম ইনস্টিটিউশন কিন্তু ইন্টারন্যাশনাল ল মেনেই এবং সেই চুক্তিটা করেছে, যেখানে থার্ড পার্টি হিসাবে কিন্তু গভর্নমেন্ট ছিল। এবং এখানে কিন্তু আপনার ওরা যদি সত্যি আমাদেরকে না দিতে চায়,
তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালত বলেও আর একটা কথা আছে, সেই অতদূর আমাদের যাওয়া লাগবে না। আমি আশাবাদী এই ভ্যাকসিনটা আমরা টাইম মতোই পেয়ে যাব। আর 2 নম্বর যেটা চ্যালেঞ্জ আমি মনে করছি, যে ভ্যাকসিন আসার পরে যত অরাজকতা সৃষ্টি না হয়, সেখানেই আমাদের প্রধানমন্ত্রীর তীক্ষ্ণ দৃষ্টিটা রাখতে হবে। আমি বলতে চাচ্ছি এটা, যে ফ্রন্ট লাইনাররাই যেন প্রথমে পায়। ফ্রন্ট লাইনার বলতে আমি কিন্তু শুধু প্রথমে আমি নিজে ডাক্তার বলে ডাক্তার হিসাবে ক্লেম করছি না, এখানে যারা আপনার সাংবাদিক ভাইরা আছেন, যারা জনমানুষের সাথে যাদের আসলে সংস্পর্শ বেশি হয়, জি কারেক্ট সিরিয়ালিটি যাতে মেইনটেইন হয়, সেই জিনিসটা করতে পারলে কিন্তু আমরা নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর আনোয়ারুল ইকবাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে চমৎকার করে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমাদেরও প্রত্যাশা থাকবে সেটি, যে ভ্যাকসিন আসলে আমাদের জীবন রক্ষা করতে আসছে, সেটিকে নিয়ে রাজনীতি করার জন্য নয়। আমরা যারা নীতি নির্ধারকরা রয়েছি, আমরা যারা রাজনীতিবিদ রয়েছি, আমরা সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, যে যার অবস্থান থেকে আমরা যেন সেই বিষয়টি মাথায় রাখি, যে এই ভ্যাকসিনের সুফল কি করে দ্রুততম সময়ে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি, তাহলেই আসলে আমাদের এগিয়ে যাওয়া সফল হবে। সকলকে ধন্যবাদ।